ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমি ফয়সাল। আজ ইন্টারনেট থেকে একটা ঘটনা কালেক্ট করে আপনার কাছে পাঠিয়ে দিলাম। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। মূলত এই গল্পের মূল লেখক সপ্তর্ষি মালখণ্ডী। গল্পের নাম অভিশপ্ত হাত করে। শুরু করছি ঘটনা। উত্তর কলকাতার জীর্ণ একটা বাড়িতে থাকেন বিভাস বাবু, সাথে তার স্ত্রী, ছোট ছেলে, ছোট ছেলের বউ আর নাতনি। বড় ছেলে থাকে ইয়র্কশায়ারের কর্মসূত্রে। বছর 40 আগে অব্দি বাড়িটা ছিল একদম ঝকঝকে। নকশা করা গ্রিলের সদর দরজা, বাগান শ্বেত পাথরের নেম প্লেট লেখা কর্নেল সত্যরঞ্জন মজুমদার। বিভাসবাবু বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন করার পরে বিশেষ চাকরি করেননি, চেষ্টাও করেননি, যার ফলাফল তিনি হাতে নাতে ভোগ করতে পারছেন। দাদার সাথে ব্যবসায় যোগ দেন। তখন বাগবাজারের নাম করা ঘড়ির দোকানে মজুমদার কোয়ার্ট। হঠাৎ দাদা মারা যায় গাড়ির ধাক্কায়। তারপর থেকে ব্যবসা ডুবতে থাকে। বিভাস বাবুর অতটা দক্ষতা ছিল না। ব্যবসা নিয়ে 10 বছরের মধ্যে ভেঙে পড়ে ব্যবসা এবং চারপাশে গড়ে ওঠা কাছের ঝকঝকে নামি দামি দেশি বিদেশি কোম্পানির শুরু। তার মাঝে বিভাস বাবুর দোকানে যেন কোনো 5 স্টার পার্টিতে উপস্থিত হলো ময়লা পোশাক পরা লাজুক মাঝবয়সী পুরুষের মতো এক চোখে রীতিমতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। কেউ আর দোকানে ঢোকে না, পাশ দিয়ে এড়িয়ে চলে যায়। হয়তো কেউ এক আধবার তাকায় মান্ধাতা আমলের থেমে যাওয়া বড় বড় সেই দেয়াল ঘড়ির দিকে, কাঁধ হয়ে থাকা পেন্ডুলামের দিকে। বড় ছেলেকে বিদেশে আইন পড়াতে পাঠিয়ে যে পরিমাণ বিপুল সংখ্যক ব্যয় হয়, তারপর বিভাসবাবু সত্যি ভেঙে পড়েন, অর্ধেকভাবে ভেঙে পড়ে। টাকার অভাবে ছোট ছেলেকে বেশি দূর পড়াতে পারেননি। তার জন্য তিনি কতটা অনুতপ্ত, অপরাধগ্রস্ত সেটা বোধহয় ছোট বৌমা বোঝে না। সব সময় ঠ্যাস দিয়ে কথা বলতেই থাকে, উঠতে বসতে শুধু ঠ্যাস দিয়ে কথাবার্তা। দোষারোপ করে বিভাস বাবুর উপরে। ছোট ছেলেও মুখে কিছু না বলুক, মনে মনে বাপের প্রতি খুব একটা সদয় নয়। এদিকে বড় ছেলে মাঝে মাঝে টাকা পাঠায়, মাঝে মাঝে ব্যস্ত থাকে। যে টাকা পাঠায় তাতে নাতনির স্কুল আর টিউশনে খরচ হয়তো মিটে যায়, তবে সংসার চালানো বেশি দিন সম্ভব হয় না। ছোট ছেলের কলেজ স্ট্রিটের বইয়ের দোকান, বছরের কিছু বিশেষ সময় লাভের মুখ দেখে বাকি সময় খুব কষ্টেই কাটে। কেউ হঠাৎ করে বলল, দাদু তোমার ঘড়িটা থেমে গেছে তো। বিভাসবাবু খেয়ালই করেনি 8:20 এসে থেমে গেছে। যে টেপটায় থেমে গেছে সেটাও তো দিন পুরনো। ঘড়ি পরেন ঠিকই, কিন্তু খুব একটা কাজে লাগে না। দোকানে অত ঘড়ি, বাড়িতে ঘড়ি, শুধু ঘড়ি আরে ঘড়ি, শুধু মাঝে মিনিটে 15 হাঁটা পথ। অনেক দিনের পুরনো দম দেয়া সে টাইম পিস ঘড়ি ছিল। বিভাসবাবু দম দিয়ে দেখলেন কিছুই কাজ হলো না, ঘড়ি চলছে না। ড্রয়ার থেকে কিছুটা যন্ত্রপাতি বার করলেন, তারপর ঘড়িটা ঘুরে ঠিক করতে লাগলেন। প্রায় 8 ঘন্টা ধরে চেষ্টা করার পরেও কিছুই হলো না। ঘড়িটা একবারে খারাপ হয়ে গেছে। আর এই ঘড়িটা এমন একটা বিদেশি কোম্পানি যার প্রায় সব কাস্টমার কেয়ার সেন্টারে উঠে গেছে, কোম্পানিটাও উঠে গেছে। সারা রাত চলে গেল। বেশ কয়েকটা টাকার প্রয়োজন ভেবে বিভাস বাবু ঘড়িটা রেখে দিলেন। এরপর বেশ কদিন একটা অস্বস্তিতে কাটালেন বিভাস বাবু। ঘড়ি ব্যবহার করুন আর নাই করুন, হাতে একটা ঘড়ি না থাকলে বাম হাতটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। এরপর একটা ঘটনা ঘটল। একদিন রাতে বিভাসবাবু ঘরে শুয়ে আছেন, স্ত্রী রান্না করছে। এমন সময় পিউ এসে হাজির হলো আর বলল, দাদু, ও দাদু। বিভাসবাবু তন্দ্রাচ্ছন্ন এসেছিল। একটু সময়
চমকে উঠে দেখে নাতনি দাঁড়িয়ে আছে। তিনি নাতনিকে কোলে বসিয়ে বললেন, হোমওয়ার্ক হয়ে গেছে তো, না হলে মা কিন্তু বকবে। পিউ ওসব কথায় গ্রাহ্য না করে বলল, দাদু এই দেখো একটা খড়ি পেয়েছি, চলছে, এটা পড়বে। বিভাস বাবু দেখলেন পিওর হাতে একটা খড়ি। রুপোলে চেনের কিছু জায়গায় পলিশ উঠে গেছে, কাঁচটা ঈষৎ হলুদ এবং খুব ঘোলাটে। কিন্তু আশ্চর্য হলেন এই দেখে যে ঘড়িটা এখনো চলছে। নিশ্চয় এটা দম দেওয়া ঘড়ি নয়, আর এত পুরনো ঘড়িতে ব্যাটারির ব্যবহারও খুব একটা সাধারণ ব্যাপার নয়। তিনি চট করে যন্ত্রপাতি বের করে ঘড়িটা খুলতে লাগলেন। বেশ বেগ পেতে হলো না। 21 জুয়েলস এর অ্যালেন ঘড়ি, এবং অ্যালোয়েন ঘড়ির কোম্পানি বেশ জনপ্রিয়তা ছিল 1980 থেকে 90-এর দশকে, এবং বেশ ভালো ধরনের সেল হতো। তারপর বিরাট লস খেয়ে ঘড়ি তৈরি করা বন্ধই করে দেয় সেই কোম্পানি। বিভাসবাবু ঘড়িটি খুলে দেখলেন সেটা ব্যাটারিতে চলে না, আবার চাপে ঘুরিয়ে দম দেওয়া নয়, অর্থাৎ ঘড়িটি আপনা আপনি দম হয়ে যাওয়া মুভমেন্টের জন্য ভেতরে একটা মোটরের মতো গোল বৃত্ত আছে, যেটা ঘড়িটি নাড়ালেই ঘুরতে থাকে, তার ফলে দম হয়ে যায়। এই টেকনোলজিতে ঘড়ি তখন বেশ জনপ্রিয়তা ছিল, এখন হয়তো বা তার পাত্তাই নেই বা পাওয়াই যায় না। তিনি বেশ খুশি হলেন এবং বিভাসবাবু ঘড়িটি খুলে দেখলেন সেটা ব্যাটারিতে চলে না, আবার চাপ ঘুরিয়ে দম দেওয়া নয়, অর্থাৎ ঘড়িটি আপনা আপনিতে দম হয়ে যায় মুভমেন্টের জন্য। ভেতরে একটা মোটরের মতো গোল বৃত্ত আছে, যেটা ঘড়িটি নাড়াতেই ঘুরতে থাকে এবং তার ফলে দম হয়ে যায়। এই টেকনোলজির ঘড়ি তখন বেশ জনপ্রিয়তা ছিল, এখন হয়তো আর পাওয়াই যায় না। তিনি বেশ খুশি হলেন এবং ঘড়িটার চেন বদলে তার আগের ঘড়িটা বেল্টটা লাগিয়ে দিলেন। বেশ লাগছে দেখতে। তিনি কয়েকবার ঘড়িটা পরে দেখলেন, তারপর নাতনির কপালে একটা চুমু খেয়ে মাথায় স্নেহ করে হাত বুলিয়ে দিলেন। এক মুহূর্তের মধ্যেই এটা সত্যি বেশ বড় একটা প্রাপ্তি। তবে ঘড়িটি কোথা থেকে এলো, কার ঘড়ি, সেটা মনে করতে পারলেন না। সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে এসে শুয়ে পড়লেন তিনি, কিন্তু ঠিক তার ঘুমটা এলো না। এমনটা মাঝে মাঝে হয়। সাংসারিক চিন্তা ভাবনার কারণে তিনি টেবিলের দিকে তাকালেন। বিছানার পাশে ঘড়িটার রেডিয়াম ডায়ালে একেবারে স্মুত সবুজ আভা স্পষ্ট বলছে রাত 11:20। অর্থাৎ তার মনে হলো ঘরের মধ্যে তিনি একা নয়, জানালা দিয়ে দূরের রাস্তায় ক্ষীণ আলো প্রবেশ করছে। তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঘরের কোণে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মেরুদণ্ড বেয়ে এক শীতল স্রোত যেন নেমে এলো। ঘরের দরজা বন্ধ, ঘরে ঢোকার সময় কেউ ছিল না, জানলা বন্ধ ছিল। তিনি অস্ফুট স্বরে বললেন, কে কে? কোনো উত্তর নেই। তিনি পাশ ফিরে চশমাটা হাত সে পরে নিলেন, কিন্তু তারপর সেদিকে তাকিয়ে দেখেন কই, কোথাও তো কিছুই নেই, হয়তো চোখের ভুল। এই ভেবে তিনি চোখ বন্ধ করে আবারও শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। পরের দিন একটা ঘটনা ঘটল। দোকান বন্ধ করে বাড়ি ফিরছেন বিভাসবাবু। রাস্তাটা বেশ জনশূন্য। দুপাশে ফ্ল্যাটের বাড়ির ভেতর থেকে কখনো কখনো হাসি বা কখনো চেঁচামেচির আওয়াজ আসছে। পাড়ার মোড়ে কয়েকটা কুকুর সব সময় বসে থাকে এই সময়টায়। আজ বিভাসবাবুকে দেখে তারা হঠাৎ উঠে দাঁড়ালো। বিভাসবাবু কৌতূহল বশত পেছনে তাকিয়ে দেখলেন কেউ নেই সেখানে, অথচ কুকুরগুলো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিভাসবাবু এগোতে যাবেন এমন সময় কুকুরগুলো রীতিমতো রেগে করকর করকর করতে লাগলো। তেমন আশ্চর্য ঘটনা এর আগে কখনো ঘটেনি। তিনি এই পাড়াতেই থাকেন, রোজ যাতায়াত করেন, বিস্কুট খাওয়ান সকালে কুকুরগুলোকে। তাকে দেখে এমন অদ্ভুতভাবে কেন চেঁচাচ্ছে সেটা বুঝতে পারলেন না। এদিকে ভয়ও লাগছে যদি তার দিকে ছুটে এসে লাফিয়ে পড়ে অতগুলো কুকুর, যদি কামড়ে দেয়। এমন সময় পেছনে বাইকের শব্দ শুনে ঘুরে তাকিয়ে দেখেন তার প্রতিবেশী ভদ্রলোক বিপিন বাবু আসছেন। তাকে দেখে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার, তোমাকে দাঁড়িয়ে আছেন কেন? শরীর খারাপ নাকি? বিভাসবাবু বলল, আরে না বলবেন না, ওই কুকুরগুলো তো খেপে গেছে একেবারে মনে হচ্ছে। বিপিন বাবু হেসে বললেন,
ঠিক আছে, আপনি বাইকে উঠুন, আমি বাড়ির দরজায় নামিয়ে দিচ্ছি, ঠিক আছে? বিভাস বাবু বাইকে উঠে যখন কুকুরগুলোকে টপকে যাচ্ছেন, ঠিক তখনই দেখলেন কুকুরগুলো তা দিকে না তাকিয়ে ফাঁকা রাস্তায় উঠে তাকে কর কর করে যাচ্ছে। বাড়ি ফিরে খেয়ে দিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বিছানায় এলিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে গা ছমছম করে উঠল। মনে হলো ঘরে আবার কেউ একজন আসছে। এবার আর ছায়ামূর্তি দাঁড়িয়ে নাই, হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একজন আছে ঘরের ভেতরে। স্পষ্ট খসখস 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 শব্দ হচ্ছে। আজ টর্চটা পাশে রয়েছে। তিনি টর্চটা হাতে নিয়ে জ্বালাতে যাবেন, টর্চ জ্বলছে না। কে জিজ্ঞেস করলেন, কোনো উত্তর নেই। নিজের কানে নিজের হৃদস্পন্দন যেন শুনতে পাচ্ছেন। তিনি বেশ ভয় পেয়ে গেছেন, তার কপালে ঘাম জমে গিয়েছে। হঠাৎ দেখলেন ছায়ামূর্তিটা এসে তার বিছানায় পাশে টেবিলে এসে থেমে গেল। ঠিক সেখানে ঘড়িটা রেখেছেন। তারপর হাওয়ায় মিলিয়ে গেল মূর্তিটা। বিভাস বাবু এতক্ষণ শক্ত হয়ে একদম কাঠ হয়ে শুয়েছিলেন। এবার একটু সাহস করে বিছানা থেকে নেমে আলো জ্বালালেন। কোথাও কিছু নেই। এবার তার যেন আর মনে হলো না যে এটা শুধুমাত্র মনের ভুল। কিছুক্ষণ স্থির হয়ে বসে ভাবলেন, ভয় করছে তার, তাই তিনি নাইট ল্যাম্পটা জ্বালিয়ে রাখলেন। তারপর একটা ঘুমের ওষুধ খেয়ে নিলেন। কিছুক্ষণের মধ্যে এদিক ওদিক তাকিয়ে থাকতে থাকতে তার ঘুম চলে এলো। সেদিন রাতে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পেলেন। দেখলেন তিনি রাস্তার ধারে দিয়ে হাঁটছেন, পাশে দিয়ে শো 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 করে শব্দ হচ্ছে, তীব্র বেগে গাড়ি চড়ছে। এমন সময় যেন তার মনে হলো তিনি ফুটপাত দিয়ে রাস্তা খুব গা ঘেঁষে ঘেঁষে হাঁটছেন। তীব্র গতিতে রীতিমতো গাড়ির হাওয়াটা যেন তার গায়ে এসে লাগছে। তিনি চেষ্টা করছেন রাস্তা থেকে দূরে সরে আসতে, কিন্তু কোনোভাবেই যেন পাচ্ছেন না। কোন এক অলৌকিক শক্তি তাকে বাধ্য করছে রাস্তার গা ঘেঁষে ঘেঁষে হাঁটতে। এমন সময় পেছন থেকে একটা চিৎকার এলো, ঘড়িটা ফেলে দে ভাই, ঘড়িটা এক্ষুনি ফেলে দে, ওটা ঘড়ি নয়, ওটা জীবন্ত শয়তান। তিনি পিছনে পিছনে তাকালেন, তার দাদা তার দিকে দৌড়ে আসছে পাগলের মতো আর বলছেন, ওই ঘড়িটা আমার মৃত্যুর কারণ ভাই, ভাই হাত থেকে এক্ষুনি ফেলে দে ঘড়িটা। আর ঠিক এমন সময় তীব্র আলো সামনে এলো এবং তিনি বড় রাস্তায় উঠে পড়েছেন। কেমন ভাবে যেন উঠে পড়েছেন। সামনে বিশাল বড় ট্রাক আর 10 হাত দূরে। এমন সময় ঘুমটা ভেঙে গেল বিভাস বাবুর। বিছানাটা ভিজে গেছে ঘামে। স্বপ্ন ভেঙে গেলে হঠাৎ মানুষ যেমন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে থাকেন, ঠিক যেন তাকে ঠিক সেরকম জাদু মন্ত্র বলে হঠাৎ তাকে যেন স্তব্ধ করে ফেলেছে। অন্য কোনো শহরে নিয়ে এসে ফেলেছে, যেটা সম্পূর্ণ অচেনা এক জগৎ। সেরকম ভাবে তাকিয়ে রইলেন জানালার দিকে। দৃষ্টি যেন ক্রমেই সরগর হয়ে এলো। 4টে বাজে। আর ঘুমিয়ে কাজ নেই। তিনি উঠে পড়লেন। স্ত্রী অন্য রুমে শুয়ে নাতনিকে নিয়ে। আর গোটা পাড়াটা এখন ঘুমের ঘরে মগ্ন হয়ে গেছে। নিথর হয়ে গেছে চারিদিকটা। জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলেন। আস্তে আস্তে রোদ উঠল খানিকটা। আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে রাস্তায় লোক চলাচল শুরু করে দিল। তিনি উঠে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে বাজারে বের হলেন। সেদিন দোকান বন্ধ করতে একটু রাত হয়ে গেল। একজন খুব পুরনো বন্ধু হঠাৎ দোকানে এসে হাজির হলেন। তার সাথে অনেক গল্প গুজব করলেন, কিন্তু তার বাম হাতের সেই ঘড়িটার দিকে তাকিয়ে তার বন্ধু একটু যেন থতমত খেয়ে গেলেন। তারপর বললেন, আর এটা সুভাষদার ঘড়ি না? বিভাস বাবু দাদার নাম ছিল সুভাষ এবং বিভাস বাবু একটু আশ্চর্য হলেন। দেখে তার বন্ধু বললেন, আরে সুভাষ তো মারা যাবার কদিন আগে তো এই ঘড়িটা পরে বেশ ঘুরছিলেন। আমার স্পষ্ট মনে আছে, কারণ এই ঘড়িটা আমার বাবাও নিয়েছিল। সুভাষ তাকে জিজ্ঞেস করায় উত্তর দেয় যে এটা নাকি কোনো নেপালি ভদ্রলোক তাকে বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে গিয়েছিল এবং 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবে, কিন্তু ভদ্রলোক ক্যান্সারে ভুগছিলেন। 2 দিন বাদে মারা যান। পরিবার বলে যে কেউ এখানে না থাকার কারণে সুভাষ তাই পগরস্থ করেছিলেন ঘড়িটা।
বিভাসবাবু ঘটনা শুনে আগের দিন রাতে স্বপ্নের কথাটা আবারও মনে পড়ে যায়। কেমন যেন চাপা আতঙ্ক যেন তার ভেতরে বিরাজ করছিল। ইদানিং যেসব ঘটনাগুলো ঘটছে তাতে এই ঘড়িটা সত্যি কোনো যোগাযোগ আছে কিনা এসব ভাবতে ভাবতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ চোখের সামনে জোরালো দুটো আলো আসলো, তীব্র গাড়ির হর্নের আওয়াজ, আর সাথে সাথে হাত ধরে কে একজন যেন তাকে হ্যাঁচকা টান দিল। তিনি রাস্তা থেকে ছিটকে ফুটপাতে হুড়মুড় করে পড়ে গেলেন। তিনি হাঁটতে হাঁটতে রাস্তায় উঠে পড়েছিলেন। লোকজন জড় হয়ে গেল ক্রমে, আর বলে উঠল, আরে পাগল হয়েছেন নাকি, ওভাবে কেউ রাস্তা পার হয়? হ্যাঁ, কথাটা বলে উঠলেন একজন পুলিশ ভদ্রলোক। তারপর তার হাত ধরে এক বোতল জল নিয়ে বললেন, চোখে মুখে পানি দিন, একটু জল গিলে নিন। আপনার বাড়িটা কোথায়? বিভাসবাবুর বুকটা যেন ধরফর করে উঠছে। এখনো সাক্ষাৎ মৃত্যুর বুক থেকে বেঁচে এসেছেন তিনি, কিন্তু কে তার হাত ধরে টেনেছিল তা বুঝতে পারলেন না। বোতলটা কিছুটা জল খাওয়ার পর হঠাৎ নজর পড়ল তার বাম হাতের ঘড়িটার দিকে। তিনি তাড়াতাড়ি করে ঘড়িটা হাত থেকে খুলে ফুটপাতের পাশে একটা ট্রেনে ফেলে দিলেন। পুলিশ ভদ্রলোক রীতিমতো হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, এইটা কি করলেন, ঘড়িটা ফেলে দিলেন কেন? কেউ কেউ বলে উঠলো, ওনার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, ওরা কি কেউ বাড়ি পৌঁছে দিয়ে আসুন, চলুন। বিভাসবাবু পুলিশের উদ্দেশ্যে একটু হেসে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আপনারা বুঝবেন না, বুঝবেন না। এই ছিল গল্প। আশা করি গল্পটি ভালো লাগবে, পড়ে শোনাবেন। আমি ফয়সাল বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ফয়সাল ভাই। হোয়াট এ বিউটিফুল স্টোরি। খুবই অদ্ভুত একটা রহস্যময় ঘটনা ছিল। মানে কেমন যেন না স্টোরিটা, যে এই ঘড়িটা পরে তার মৃত্যু যেন চলে আসে মুহূর্তের মধ্যে। অদ্ভুত, সত্যি খুবই অদ্ভুত একটা ঘটনা ছিল। ওয়াও, কোথায় পেয়েছেন এত সুন্দর ঘটনা ভাই? রিকোয়েস্ট থাকবে এরকম ঘটনা আপনি আরো পাঠাবেন, এবং আমি চেষ্টা করবো ঘটনাগুলোকে আরো ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করার। আশা করছি আমাদের নতুন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং নিশ্চয়ই বুঝেছেন যে আমি এইভাবে করে কিছু শর্ট যে স্টোরিগুলো থাকবে সেই শর্ট স্টোরিতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ হবে। আমার কাছে যখন শুনছিলাম মিউজিকটা কেমন যেন গা কাঁটা দিয়ে উঠছিল, ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। মিউজিকটা কেমন লেগেছে বা কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্যাট ইজ ইট। আর দেরি করবো না, চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা, দ্য নিয়ব শয়তানের ঘটনা। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি মোহাম্মদ সানি, গ্রামের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জ ফতুল্লায় থাকি এবং গার্মেন্টস অপারেটর হিসেবে সেখানে জব করছি। ভৌতিক দুনিয়ার জন্য এটা আমার লেখা তৃতীয় কোনো ঘটনা। ঘটনায় কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি যেভাবে শুনেছি ঠিক সেভাবে লিখছি। বলছেন নুরা পাগলা বা সালাম কবিরাজ দাদা। তখন আমার বয়স কত হবে, 24 কিংবা 25 বছর। পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়। এই গ্রাম থেকে ওই গ্রামে ঘুরতে মোটামুটি 2 থেকে 3 গ্রাম পর পর মধুপুর নামে ছোট একটা গ্রাম আছে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটা নদী। নদীর পাড়ে প্রচন্ড বড় একটা বট গাছ আছে, আর তার পাশে একটা শ্মশান ঘাট। একটা জিনিস ভীষণ অবাক করলো, এই গ্রামে আসার পথে গৃহপালিত পশু পাখি নজরে পড়লো না, এবং পচা দুর্গন্ধে চারপাশটা কেমন যেন মানে কোমর হয়ে গেছে। অদ্ভুত লাগছিল। আমি যখন এই গ্রামে আসি তখনই সন্দেহ হয়ে গেছিল আমার। পথে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেল। নদীর ধারে বসে বট গাছের নিচে বসে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারছিলাম না। আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি বেশ কয়েকজন লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমার ঘুম ভাঙলো দেখে ভিড়ের মধ্যে থেকে একজন লোক বলে উঠলো, কে মশাই আপনি?
কোথা থেকে আসলেন এই গ্রামে? এই গ্রামে তো দিনের বেলাও কেউ বের হয় না, আর আপনি রাতের বেলা মনে হচ্ছে মৃত্যুকে আমন্ত্রণ করছেন। সেখানে আপনি পুরো রাতটাই কিখানে কাটিয়ে দিবেন নাকি? আর আপনার নামটাই বা কি? এবার ভিড়ের মধ্য থেকে আরেকজন লোক রীতিমতো ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠলো, আপনি কি পাগল টাগল নাকি? কত প্রশ্ন করলো, কিছুই তো বলতেছেন না সে। তখন আমি তারা বললাম, হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, আমি পাগল, একেবারে পাগল। সবাই আমাকে নুডা পাগলা বলে। আর আমি এই সব কিছু বুঝতে পারি যে এই গ্রামের উপরে কোনো অশুভ শক্তির নজর পড়েছে, যা ভীষণ ভয়ঙ্কর এবং অনেক শক্তিশালী। তখন আর একজন লোক আমাকে বলল, আপনি কি তান্ত্রিক? আমি বললাম, আরে না না, কোনো তান্ত্রিক না। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছে সে শক্তি দিয়ে আমি মানুষকে উপকার করার চেষ্টা করি। এবার ভেতরের মধ্য থেকে একজন লোক সামনে এসে বলল, আসসালামু আলাইকুম ভাই, আমার নাম হুমায়ুন, ছদ্মনাম। আমি এই গ্রামের মরল। আমাদের গ্রামে তো ভয়ঙ্কর শয়তান পিশাচের নজর পড়ছে। আপনি ভয়ঙ্কর শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করেন, এছাড়া তো বিপদে আছি আমরা। তো আমি বললাম, রক্ষা করার মালিক আল্লাহ তাআলা, আমি রক্ষা করার কেউ নাই। আমি উসিলা মাত্র আমি চেষ্টা করবো। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ যদি মহান আল্লাহ তাআলা যদি রাজি থাকে সাহায্য করবো ইনশাল্লাহ, চিন্তা না কিছু নেই। আমি যখন এসে পড়েছি তখন কোনো না কোনো সাহায্য তো হিসেবে অবশ্যই হবে ইনশাল্লাহ। ঘটনাটা করে বলুন তো দেখি, কোনো কিছু বাদ দিবেন না কেমন? তখন মোরল মশাই ঘটনা বলা শুরু করলো। বলছেন, মোরল মশাই, ঘটনাটা শুরু হয় প্রথম আমার বাসা থেকে। আমাদের পাশের গ্রামে একটা হিন্দু ছেলে ছিল, রতন ও সাধন ছদ্মনাম। এরা দুই ভাই রাতে চোরা ডাকাতি করত। একদিন রাতে আমরা ঘুমিয়ে আছি, এমন সময় গোয়াল ঘর থেকে গরু ডাকাডাকির শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি সাথে করে নিয়ে একটা হারিকেন হাতে নিয়ে গোয়াল ঘরের দিকে সামনে গিয়ে দেখি রতন আর সাধন গরু হাতে নিয়ে গোয়াল ঘর থেকে বের হচ্ছে। আমি সাথে করে চিৎকার করে উঠলাম, চোর চোর চোর! আমার চিৎকার শুনে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে লাগলো। সাধন পালাতে পারলেও রতন কিন্তু পালাতে পারলো না। রতন ইটের প্রাচীর পার হতে পারলো না এবং ইট ভেঙে নিচে পড়ে গেল। সমস্ত ইট ভেঙে রতনের মাথা উপরে পড়ল। রতনের মাথায় ইট পড়ার সাথে সাথে রতন চোর সেখানে মারা গেল। চিল্লাচিল্লির শব্দে বেশ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে এখানে এসে দেখলো যে রতনের মরা দেহ মাটিতে পড়ে আছে। পরের দিন সকালবেলা রতনের মরা নিয়ে এসে শ্মশানের পাশের জঙ্গলে মাটি চাপা দিয়ে আমরা আমাদের মতো বাসায় চলে আসলাম। দুদিন আগের কথা, হঠাৎ একদিন সকালবেলা জুয়েলার চিৎকার দিয়ে রীতিমতো চিৎকার দিতে চেঁচামেচি করছিল এবং বাইরে বের হলাম তার চিৎকার শুনে। আমাকে দেখে হন্তদন্ত হয়ে পড়লো। বলছেন জুয়েল, ছদ্মনাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে গাজার কলকে হাতে নিয়ে এসে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলাম। শ্মশানে এগিয়ে গাজার কলকিটা আগুন ধরিয়ে মনের সুখে টানতে লাগলাম এবং খেতে লাগলাম। শ্মশানের ওপর পাশ থেকে জঙ্গলের দিকে ভয়ঙ্কর এক হাসির শব্দ ভেসে এলো। তখন আমি গাজার কলকে হাতে নিয়ে ধীরে ধীরে শ্মশানের অপর প্রান্তে যেতে লাগলাম। অপর পাশে গিয়ে দেখি ভয়ঙ্কর এক সাধু আগুন জ্বালিয়ে সাধনা করছে। কাছে গিয়ে চমকে উঠলাম, এ কি, এটা তো সাধু তান্ত্রিক, আগুন জ্বালিয়ে সাধনা করছে। পাশে একটা ছাগল বেঁধে রেখেছে। এবার সাধনার স্থান থেকে উঠে দাঁড়ালো, একটা ছুরি দিয়ে এক কোপে ছাগলটার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললো। আর আলাদা করার পর একটা পাত্রে রীতিমতো ছাগলের রক্ত জমাট বাঁধতে লাগলো এবং পাত্রটি রক্তে পরিপূর্ণ হলে সাধক তান্ত্রিক দুইটা করে রীতিমতো রক্ত তার নিচের শরীরে সমস্ত জায়গায় মাখাতে লাগলো। সম্পূর্ণ শরীরে রক্ত মাখা হয়ে গেলে সাধক তান্ত্রিক তার সাধনার স্থলে বসে একটা মন্ত্র পড়তে থাকলো। ভয়ঙ্কর কণ্ঠে বলল, সে সাধক মশাই বলল, হে আমার প্রভু শয়তানের রাজা, আমার ভোগ গ্রহণ করুন, আমার মনের আশা পূরণ করুন, এই গ্রামে আমার শ্মশান বানিয়ে ফেলুন। আসুন প্রভু, আসুন, আপনার ভোগ গ্রহণ করুন প্রভু। এই বলে তান্ত্রিক তার হাতের ধারালো ছুরি দিয়ে নিজের গলার নিচেই আলাদা করে ফেললো। তখন সাথে সাথে চারিদিকে রীতিমতো পচা দুর্গন্ধে পড়ে গেল। এতটাই দুর্গন্ধ যে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। সামনে তাকিয়ে দেখতে পেলাম ভয়ঙ্কর এক দানব তান্ত্রিকের হাড়টা মাংস রীতিমতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি যে সে দানবীয় ভয়ঙ্কর রূপ! ওরে বাবারে বাবা! শরীরটা বিশাল ছিল, মাথায় বড় বড় শিং ছিল, পুরো শরীর থেকে মাংস রীতিমতো খসে খসে পড়ছে। এবার দানবটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে তান্ত্রিকের কলিজাটা হাতে নিয়ে বলল, খাবি? বলি জানি, অনেক মারা, দেখ এবার তোদের পালা। এই বলে শয়তানটা আগুনের দলা নিয়ে গ্রামের দিকে চলে গেল। এরপর মরল মশাই বলল,
আমার ছোট ভাই নাজমুল ছদ্মনাম। বেশ কিছুদিন ধরে ওর আচরণ সুবিধার লাগছে না। একদিন রাতের বেলা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য গোয়াল ঘরের পাশ দিয়ে আসার সময় গোয়াল ঘরের ভিতরে থেকে কিছুটা চিবানোর আওয়াজ পেয়ে যায় এবং গোয়াল ঘরের ভিতর ঢুকে দেখি নাজমুল আমাদের কাজের ছেড়ে কামানের বুক ছেড়ে রীতিমতো কলিজা বের করে খাচ্ছে। বিভৎস এক অবস্থা। তখন আমি কাঁপা কাঁপা গলা বললাম, এই শয়তান, তুই এটা কি করলি? আমাকে দেখে নাজমুল ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, এই জানোয়ারের বাচ্চা, মরার অনেক শখ হয়েছে তা না? বাঁচতে চাইলে এখান থেকে চলে যান। আদম জাতির রক্ত মাংস যে এত মোটা আগে জানতাম না। এবার রোজ আদম সন্তানের রক্ত মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলে নাজমুল মাটিতে লুটিয়ে পড়লো। এরপর থেকে গ্রামের অনেক মানুষের মৃতদেহ আধা খাওয়া অবস্থায় শ্মশানে পাওয়া যেতে লাগলো। বাবা, তুমি আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করো, এই বলে হুমায়ুন মশাই রীতিমতো তার ঘটনা শেষ করলো। তখন আমি বললাম, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা এখন যার যার মতো বাসায় চলে যান, ঠিক আছে? আমি আজ রাতে গ্রামটা ঘুরে ঘুরে দেখতে চাই। আমার বন্ধুজনের সাথে কথা বলে জানাবো, ঠিক আছে? আর রাতের বেলা কেউ ঘর থেকে বেরোবেন না। সবাই চলে গেলে বট গাছের নিচে বসে মুক্তারকে রীতিমতো আমি স্মরণ করলাম। স্মরণ করার সাথে সাথে মুক্তার চলে আসলো, আমাকে একটা সালাম দিয়ে বললো, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি আমাকে কেন রেখেছেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? তখন আমি বললাম, মুক্তার দেখো তো ওই গ্রামের উপরে কোনো শয়তানের নজর পড়েছে কিনা। তখন মুক্তার বলল, আচ্ছা ভাইজান, আপনি অল্প কিছু সময় অপেক্ষা করুন, আমি এখনই খবর দিয়ে নিয়ে আসছি। দেখি কোন শয়তানের বাচ্চা নজর পড়েছে গ্রামের উপরে। এই বলে মুক্তার চলে গেল। মুক্তার চলে যাওয়ার পর 20 মিনিট বা 20 থেকে 40 মিনিট এবং 1 ঘন্টা কেটে গেল। মুক্তার আসছে না দেখে আমি চোখ বন্ধ করে শমশেরকে স্মরণ করলাম। কোনো শব্দ পাচ্ছি না। আমি আবার চোখ বন্ধ করে শমশেরকে স্মরণ করতে লাগলাম। কে যেন ভয়ঙ্কর কণ্ঠে একটা হাসিতে বলল, জানোয়ারের বাচ্চা, তুই কাকে স্মরণ করিস? আমি তো তোর সামনে আছি, চোখ খুলে দেখ। আমি চোখ খুলে যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম শমশের দাঁড়িয়ে আছে, তার হাতে একটা কাটা মাথা, এবং আমি ভালো করে তাকিয়ে দেখতে পাই মুক্তারের কাটা মাথা হাতে নিয়ে রীতিমতো শমশের দাঁড়িয়ে আছে। আমি রীতিমতো চিৎকার করে বলে উঠলাম, আপনি কি করছেন? ও তো আপনার ভাই ছিল। তখন শমশের এক ভয়ঙ্কর হাসিতে বলল, আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। আমার ভাই ছিল না, আমার ভাইকে আমি নিজে হাতে মেরে ফেলেছি। তুই আমার রাস্তায় আসতে বাধ্য হয়ে দাঁড়িয়েছিস, আজ তোকে আমি আমার প্রভু শয়তান পঞ্চম পুত্র মুসাফিরের নামে পড়ে দিব। এই বলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার গলাটা চেপে দিল। আমার জন্য দম বেরিয়ে যাওয়ার মতো উপরে হয়েছে, শ্বাস নিতে পারছিলাম না। এই বুঝে এখনই মারা যাবো। এমন সময় চারদিকে তুমুল ঝড় তুফান শুরু হয়ে গেল। চারদিকে গাছপালা ভেঙে গেল এবং ঘূর্ণিঝড়ের মতো অবস্থা হলো। মাটিতে যেন দৃশ্যমান হলো ভয়ঙ্কর অবস্থা। ভয়ে শয়তান আমার রীতিমতো গলাটা ছেড়ে দিল। এরপর যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমি কেন, আমার জায়গায় অন্য কেউ হলো সেখানে হৃদযন্ত্র হারিয়ে একেবারে হার্ট ফেল করে মারা যেত। আমি দেখতে পেলাম আমার সামনে 2 জন শমশের দাঁড়িয়ে আছে। অদ্ভুত অবস্থা, সে কি বিভীষিকাময় ভয়ঙ্কর অবস্থা। একজন আরেকজনের ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এবার শমশের অপর শমশেরের উদ্দেশ্যে ভয়ঙ্কর কণ্ঠে বলল, শয়তানের পূজারী, তুই আমার ভাইকে হত্যা করেছিস, আজ তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই বলে রীতিমতো শমশের শয়তান তার বুকে একটা লাথি মেরে দূরে ফেলে দিল। এবার শয়তানটা মাটি থেকে উঠে ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, শমশের, তুই ভালো কাজ করিসনি। আমি কে? আমি তোকে আমার প্রভুর নামে বলে দিব। আজ আমি চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি তোর সাথে আবার দেখা হবে, তৈরি হয়ে থাকিস। এই বলে শয়তানটা অদৃশ্য হয়ে গেল। এবার শমশের আমাকে উদ্দেশ্য করে বলল, আমি আপনাকে কতবার বলেছি কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবেন, আপনি তা করেননি। আপনার জন্য আমার ভাইকে হারিয়ে ফেলেছি। আমি বললাম, আমি তো আপনাকে স্মরণ করেছি, আপনি তো সারা দেননি শহরে। এবার শমশের তখন রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেভাবে স্মরণ করতে বলছি সেভাবে স্মরণ করেননি আপনি। আমি আপনাকে বলেছিলাম আমার যখন স্মরণ করবেন বিসমিল্লাহ বলে দোয়াটি পড়বেন, তাবিজে চুমু দিয়ে আমাকে স্মরণ করবেন, আপনি তা করেননি। আপনার একটা ভুলের জন্য আজ এত বড় দুর্ঘটনা ঘটে গেল।
এবার সংসার রীতিমতো কান্না মাখা কণ্ঠে বলল, আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ অনেক ভয়ঙ্কর ভাবে নিব, যা কোনো জিন বা মানুষ কল্পনাও করতে পারবে না। তা না বললাম, সংসার আপনার চেহারার সাথে ওই ভয়ঙ্কর শয়তানের চেহারার মিল কিভাবে এলো বলুন তো? হ্যাঁ, আমার এই কথা শোনার পর শমশের আমাকে বলল যে মর্মান্তিক ঘটনার কারণ শোনারও। ওটা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, আমার একবার হাও মাও করে কেঁদে উঠলাম। বলছেন শমশের, ও হলো শয়তানের পুত্র আর শয়তানের পূজারী। হে শয়তানের পূজারী, আপনি বলেন না আমাদের চেহারা মিল কেন? আসলে তার নিয়ম নামের শয়তানটা আমার আপন বড় ভাই। আসলে আমরা দুই ভাই জম। ঘটনাটি যখন ঘটেছে তখন আমরা অনেক ছোট ছিলাম, কোন শক্তি পাইনি। ওদিন আমাদের রাজ্যের ফুল বাগানে ঘোরাঘুরি করছিলাম, এমন সময় আমাদের রাজ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। আমি ভয় পেয়ে আমার রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়লাম। গিয়ে যা দেখতে পেলাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমি দেখতে পেলাম আমার বড় ভাই দানিয়া মা বাবার গলা কেটে মাংস খাচ্ছে। আমি তখন বললাম, এটা কি করলা তুমি? ভাই কোনো কথা বললো না, মনে হচ্ছিল কোনো কিছু বুঝতে পারছে না, তার কোনো হুঁশ নেই। আর তার পাশে ভয় করে শয়তান দাঁত বের করে হাসছিল। আমি শয়তানটাকে উদ্দেশ্য করে বললাম, কে তুই? ভয়ঙ্কর হাসি দিয়ে শয়তানটা বলল, আমি আজাজিলের পুত্র। এই বলে শয়তানটা দ্রুত গতিতে এসে আমার কোনাটা চেপে ধরে আর আমাকে রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়ের উপর দিয়ে নিয়ে গেল এবং আমাকে পাহাড়ের নিচে ফেলে দিল। এরপর আমার সাথে কি হয়েছিল আমার কিছুই মনে নেই। আমি যখন আমার পুরনো শক্তি খুঁজে পেলাম তখন ধীরে ধীরে সব মনে পড়ে গেল। এরপর দানিও শয়তানের অনুগত্য স্বীকার করে শয়তানের অনুসারী হয়ে যায়। আমি অনেক খুঁজেছি কিন্তু কোনো জায়গায় দানিও শয়তানের পূজারীকে পাইনি। আমি ওকে এমন মৃত্যু দেব, এর আগে কোনো জিন যাতে এরকম মৃত্যু দেখেনি। এই বলে রীতিমতো শমশের কান্না করে দিল। আজ শয়তানের শেষ দিন। এবার আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখন গ্রামে গিয়ে সকল মানুষের একসাথে রীতিমতো গোল বৃত্ত করে আঁকাবেন এবং বৃত্তে একটা ছোট বৃত্ত আঁকবেন। বড় বৃত্তটাকে গ্রামের সকল মানুষকে একসাথে রাখবে এবং দ্বিতীয় বৃত্তটাকে আপনি বসে দোয়া পড়তে শুরু করবেন। দোয়া করার পর কোনোভাবে দোয়া পড়া বন্ধ করা যাবে না যতক্ষণ দানীয় শয়তান পূজারে হাজির না হয়। ভয় পেয়ে দোয়া পড়া থাকবেন না। মনে রাখবেন আমি আপনার সাথে আছি। এই বলে শমশের আমাকে একটা দোয়া শিখিয়ে দিল এবং চলে গেল। এবং তখন আমি গ্রামের মধ্যে গিয়ে সবাইকে একত্র করে বললাম, একটা গোল বৃত্ত এঁকে গ্রামের সকল মানুষকে বৃত্তের মধ্যে বসিয়ে দিলাম। যত ভয়ঙ্কর কিছু ঘটুক না কেন কেউ যেন বের হবেন না। বৃত্ত থেকে বের হয়ে সাক্ষাৎ মৃত্যু হয়ে যাবে সবকিছু বলে দিলাম এবং দোয়া শুরু করে দিলাম। প্রায় 1 ঘন্টা পরে চারিদিকটা দুর্গন্ধে ভরে গেল এবং মাটি যেন থরথর থরথর করে কাঁপছিল। আমি দেখতে পেলাম দানিও সামনে হাজির হয়েছে, এক ভয়ঙ্কর রূপে হাজির হয়েছে। এবার ভয়ঙ্কর একটা হাসিতে দানিও বলল, জানোয়ারের বাচ্চা, তোকে বলেছিলাম ওখান থেকে চলে যা, তোকে আমার প্রভুর নামে বলে দিব। এই বলে গোল বৃত্তের চারপাশে করতে লাগলো। তখন আমি সাথে সাথে বিসমিল্লাহ বলে দোয়া পরে তাবিজে একটা চুমু দিলাম। চুমু দেওয়ার সাথে সাথে চারিদিকটা সাদা আলোকিত হয়ে গেল। মিষ্টির সুঘ্রাণ যেন ভরে উঠলো। আমি দেখতে পেলাম শমশের ভয়ঙ্কর এক দানবের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার শমশের ভয়ঙ্কর কণ্ঠে বলল, শয়তানের পূজারী, আজ তোকে দুনিয়া থেকে জাহান্নামে জ্বালা বুঝাবো। এবার শয়তান ভয়ঙ্কর একটা হাসিতে বলল, তো এখান থেকে চলে যা, না হলে আমি তোকে আমার প্রভুর নামে বলে দিব। এবার শমশের ভয়ঙ্কর একটা হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায় এবং শমশের অদৃশ্য হওয়ার সাথে সাথে মাটি থরথর করে কাঁপলো। হঠাৎ শমশের মাটির নিচ থেকে বেরিয়ে সেই শয়তানের পূজারীকে চেপে তুললো এবং শয়তানটা কিছু বছরের আগে তার মাথা থেকে ধর আলাদা করে দিল। এবার শমশের মুচকি একটা হাসি দিয়ে আমার কাছে এসে আমাকে একটা সালাম দিয়ে চলে গেল। যে সময় এই বলে নোরা পাকড়া তার ঘটনা শেষ করেছিলেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ লিসনারগণ, আপনাদেরকে বলছি ঘটনাটি কেমন লেগেছে বলে যাবেন। আপনাদের এক একটা কমেন্টসের নতুন নতুন ঘটনা লিখার অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম জোশী ভাই, আমি ভৌতিক দুনিয়ায় এবং ভৌতিক কথার অনেক অনেক বড় পাগলা ফ্যান। মোহাম্মদ সানি, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে বলছি।
হে সানি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সালাম কবিরাজ স্টোরি। এই স্টোরিগুলো কিন্তু খুব বেশি ধীরে ধীরে মজার হয়ে যাচ্ছে, দারুণ রকম এনজয় করছি আমি। এবং ধীরে ধীরে সানি ভাই কিন্তু অনেকগুলো স্টোরি শেয়ার করে দিচ্ছেন এবং আমার কাছে মনে হচ্ছে ওয়াও, দিস ইজ সামথিং ভেরি স্পেশাল। এবং মনে হচ্ছে আমাদের প্রিয় ভাই অনেক 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 সুন্দর সুন্দর স্টোরি আমাকে উপহার দিচ্ছেন। আর এটাই তো চাই, দারুণ দারুণ সব ঘটনা আপনাদের মাধ্যমে আপনাদের স্টোরি সবার কাছে পৌঁছে যাবে, এটাই একমাত্র চাওয়া পাওয়া থাকে সবার কাছে। এবং আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলেই কষ্ট সার্থক হয়েই যায় সামহাও। সো আমি একটা কথাই বলবো যে দিস ইজ মাইন্ড ব্লোয়িং এবং আশা করছি আপনাদের সবার কাছে আমি পৌঁছে দিতে পেরেছি স্টোরিটা। এবং আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠান। ঘটনা পাঠানোর একটা ইমেল আছে উইচ ইজ bhautikdunia@gmail.com, bhotikduni@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিলেই চলবে। আর বেসিক্যালি তেমন কিছু লাগবে না, অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক হতে হবে, তাহলে চলবে। আর তেমন কিছু বলবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা দারুণ রকম সুন্দর লাগবে। চলে যায় ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পৌঁছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জিফরি ভাই, কেমন আছেন? আশা করি আপনি এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমি ফিরোজ খান, আপনার অতি পরিচিত স্টোরি টেলার, এবং আশা করছি আপনার সবাই আমাকে চিনতে পেরেছেন। আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম আপনার সামনে। আশা করছি গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পটির নাম মুক্তি। চলে যায় ঘটনায়। জোড়া নিম্নচাপের কারণে বিগত 3 দিন টানা বর্ষণ হয়ে চলেছে, আজও তার ব্যতিক্রম হলো না। ফলে এই কয়েকদিনে বৃষ্টির জল রাস্তা ভেদ করে ওপরে ফুটপাত পর্যন্ত উঠে এসে পায়ের গোড়ালি ভিজিয়ে দিচ্ছে। অপদার্থ, ছাতাটাকে এখন মতো ভেঙে যেতে হলো। অবশ্য এটা দোষটা দিয়ে লাভ কি, আমারই ভুল। এটাকে সময় মতো সারিয়ে নিলে আজ এই গানটা হতো না। সন্ধ্যার সময় বেশ বৃষ্টির গতিবেগ বাড়তে লাগলো। এখন একটু কমার কারণে সেই সুযোগে রিয়ান অফিস থেকে বেরিয়েছিল, কিন্তু মাঝ রাস্তাতে এমন এক বৃষ্টি শুরু হয়ে গেল যে এখন হতাশ হয়ে একটা দোকানের কার্নিশের নিচে দাঁড়িয়ে আছে সে। এরপর নিজের মনে মনে সময় মতো ছাতা সারাবার কথা দিয়ে ভুলে যাওয়ার জন্য নিজেকে দোষারোপ করেই চলেছেন অবিরাম। আজ অন্য দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট কম, অন্তত বিগত 3 দিনের তুলনায় তো অনেকটাই কম। তবে এখনো রাস্তার জলের উল্লাস যেন জারি রয়েছে। আকাশে গুম গুম করা চাপা আর্তনাদ বা আওয়াজ যেন হচ্ছে। মাঝে মাঝে আকাশের মাঝ বরাবর বিদ্যুতের ঝলকানি যেন চোখে পড়ছে। রাস্তায় জলের স্রোতে কয়েকটা কাগজের টুকরো যেন ভেসে যাচ্ছে, আর মাঝে মধ্যে তারা লুকিয়ে লুকিয়ে লুকোচুরি খেলছে। রিয়ান কৌতূহলী হয়ে সেটার দিকে তাকিয়ে থাকলো এবং যতটা সম্ভব নিজেকে বৃষ্টি থেকে বাঁচাতে একটা দোকানে ছাউনির নিচে দাঁড়িয়ে হেডফোন গানে শুনছিল এবং অফিসের কাজগুলো থেকে মুক্ত হয়ে গান শুনতে শুনতে বারে ফেরাটা সেই রিয়ানের ম্যান্ডেটরি হয়ে যায়। সে যতই নর্মাল দিন হোক আর বজ্র বৃষ্টির দিন হোক না কেন, তবে ইদানিং বেশ কিছুদিন ধরে রিয়ানের FM এ গান শুনতে বড়ই বিরক্ত লাগছে। একে তো মনে হতো কোনো গান হয় না, তার উপরে আবার কি আজগুবি সব শো চালু হয়েছে। এই ভূত নিয়ে আলোচনা, সেই ভূত নিয়ে আলোচনা, এই আধ্যাত্মিক জগৎ ছেড়ে এখনো এরা বেরোতে পারলো না এই 20 শতাব্দীতে এসেও। আবার কিছু সব জানতা মানুষ এসে বলবে ভগবান যদি থাকে তবে শয়তানও থাকবে, পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি যত সব ভঞ্জ। রিয়ান একেবারেই নাস্তিক মানুষ। ভূত তো দূরের কথা, ঈশ্বরকে যদি সে কখনো বিশ্বাস করতো তাও হতো। এতটা সিরিয়াস নাস্তিক মানুষ, সে কিছুই বিশ্বাস করে না।
বাড়িতে এই নিয়ে নিত্য অশান্তি লেগেই আছে। কেউ আজ পর্যন্ত রিয়ানের ধারণা থেকে রিয়ানকে এক চুলো নড়াতে পারেনি। না ভগবানের কনসেপ্ট, না ভূতের গল্প, কোনোটাই খাটেনি রিয়ানের কাছে। তাই বাধ্য হয়ে বাইপাসের সাথে ধরে আলাদা একটা ফ্ল্যাটে কিনে একা একাই থাকে সে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে, তার পক্ষে কোনো ব্যাপারই না, এবং পরিবারের সাথে তার সম্পর্ক থাকলেও শুধু অশান্তির কারণে। আর এখানে অফিস যেতে সুবিধা হবে এই বাহানা দিয়ে আপাতত বেশ কয়েকটা মাস রিয়ান বেশ মানসিক অশান্তিতেই আছে। গান শুনতে শুনতে দুম করে মাঝে মধ্যেই গান থামিয়ে এমন ভূত নিয়ে আলোচনা শুরু করলো যে মাঝখান দিয়ে রিয়ানের মাথাটা গেল গরম হয়ে। একই তো মরা বৃষ্টি, তার ওপরে আবার এসব সহ্য করা যায়? তাও কোনো মতে ফোনটা বের করে চ্যানেলটা সরানোর চেষ্টা করছে রিয়ান, কিন্তু ফোন বাবাজি আগে থেকে হ্যাং হয়ে আছে, যাকে বলে একেবারে কোদের উপর বিস্ফোরা। এই অবস্থাতে এফএম চলছে। এফএম বলছে, আপনারা অনেকে বাইপাস দিয়ে যাতায়াত করেন, অনেকে রাতে সেখানে বাড়ি ফেরেন। এখানকার অনেক বাসিন্দা দাবি করেছেন যে রাত হলেই এখানে অদ্ভুত অদ্ভুত সব ছায়ামূর্তির উদ্ভব দেখা যায়। এক রহস্যময় ছায়ামূর্তি রাত হলেই তাকে ঘুরতে দেখতে পাচ্ছেন অনেকে। কেউ কেউ তো নিচে। এতটুকু শুনে রিয়ান রীতিমতো বলে উঠল, তারিকা। এতটুকু বিরক্তর আওয়াজ করে ইয়ারফোনটা খুলে দিল রিয়ান। যত সব ফালতু জিনিস। কি দাদা, কোনো সমস্যা নাকি? পাশাটা লোক অনেকক্ষণ ধরে রিয়ানকে লক্ষ্য করেছিলেন। এবার তিনি জিজ্ঞেস করেই বসলেন, আপনাকে তখন থেকে দেখছি কোনো কারণে বিরক্ত হয়ে আছেন। কোনো গুরুতর ব্যাপার নাকি? কোনো হেল্প লাগবে? রিয়ান তখন বলল, আরে না না দাদা, সেরকম কোনো ব্যাপার না। কি সব চালু হয়েছে এখন এফএম এ, যেন ভূতের প্রমোশন করতে বসেছে। কি হয়েছে? ওই যে কি সব ভূতের শো চালু হয়েছে না এসএম এ, মানে পাকা রাস্তা দিয়ে নাকি ছায়া মূর্তি দেখা যাচ্ছে। কি সব আজকাল উল্টা পাল্টা করে কথা বলছে, ঠপ মারার জায়গা না। কোথায় আমি আজ রোজ যাতায়াত করি, ওখানে কিছুই তো দেখতে পেলাম না। তখন সে লোকটা বলল, দেখতে পাননি বলে দেখতে পারবেন না এমনটা নয়, ব্যাপারটা কিন্তু কিছুটা সত্য আছে, আর ফিরে দেওয়ার মতো কিন্তু নয়। জায়গাটা ভালো না, ওখান দিয়ে রাতে একা গেলে মনে হয় অদৃশ্য কিছু মোটামুটি পিছু পিছু আসছে, বুঝতে পারলেন? এরকমটাই মনে হয়। তখন রিয়ান বলল, ও আপনি তো দেখছি এক বিদনে আছেন, তা সে আপনার ঘাড় মটকায়নি? তখন সে লোকটা আরো কিছু বলতে যাচ্ছিল, লোকটাকে সুযোগ না দিয়ে রাস্তায় নেমে পড়ল রিয়ান। বৃষ্টি একেবারে থেমে গেছে, তাই চটজলটি পা চালিয়ে নিল। রিয়ান পেছন দিয়ে শুনতে পায়, ও দাদা, পারলে ট্যাক্সিটা নিয়ে চলে যান, রাস্তাটা একা যেন না, বিপদ আসতে কিন্তু সময় লাগবে না। কে শোনে কার কথা? অন্যদিন হলে সত্যি সে ট্যাক্সি করে নিত, কিন্তু আজ যেন আত্মা একটা জেদ চেপে ধরেছে তার। সে বলল, হেঁটেই যাবো ওই রাস্তা দিয়ে, দেখি কে কি করবে আমার। রাগে যেন গজগজ করতে করতে কখন যে সে বাইপাসের রাস্তায় এসে পড়লো খেয়ালে করেনি। অন্যদিন দু একটা গাড়ি থাকে, কিন্তু আজ বৃষ্টির জন্য তাও হয়নি। শুধু রাস্তার ল্যাম্পপোস্টের বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে থাকা, তার নিচ থেকে রিয়ান একা একা একটা মানুষ হেঁটে যাচ্ছে। মনের অজান্তে রিয়ানের গাটা কেমন যেন ছমছম করে উঠলো, কিন্তু রিয়ান সঙ্গে সঙ্গে গা ছাড়া দিয়ে মনকে অশান্ত করলো যে ওসব কিছু নয়, গাঁজা করে জিনিস শুনে এরকম মনে হচ্ছে। তখন জেদ করে হেঁটে আসলো ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে যে এত জেদ না করলে ভালো হতো। একই তো শরীর ক্লান্ত, তার উপরে অফিসের এত চাপ, গাড়িও পাওয়া যাবে না এখন। ভয় ভূতের নয়, ভয় ছিনতাই বাজে। এখন তার এসবের অভাব নেই, বলা তো যায় না। ফাঁকা রাস্তায় রিয়ানকে পেয়ে রীতিমতো ছিনতাই করার চেষ্টা করলো, কিন্তু মন মতো জিনিস না পেয়ে হয়তো বা মেরে দিল। এসব ভাবতে ভাবতে বড় ফাঁকা রাস্তাতে রিয়ান হেঁটে চলছিল, মন অন্যদিকে ঘোরানোর জন্য পকেটে হাত দিয়ে ফোনটা বার করে যাচ্ছিল। হঠাৎ একটা গভীর নিঃশ্বাসের শব্দ যেন চমকে উঠল রিয়ান। একটা ফাঁকা রাস্তা, তারপরে আবার কোনো গাড়ি নেই। রিয়ানের হেঁটে যাওয়ার আওয়াজে বারবার প্রতিফলিত হচ্ছে, কিন্তু এর মাঝে এরকম হঠাৎ করে কানের একেবারে কাছে এসে নিঃশ্বাস ফেললো। তা দেখার জন্য পেছনে ঘুরল রিয়ান, কিন্তু কোথায় কি? পুরো রাস্তায় তো ফাঁকা। মনের ভুল ভেবে আবারও হাঁটা শুরু করলো রিয়ান, কিন্তু কিছুটা গিয়ে আবারও থমকে দাঁড়ালো সে। পায়ের আওয়াজ আসছে এবার, এবং রিয়ানের পায়ের আওয়াজ না,
অন্য কেউ। খুব অদ্ভুত ভাবে সে রিয়ানের পায়ে রীতিমতো চলে এসেছে। রিয়ান থামলে সেও থামছে। 2 থেকে 3 বার একই ঘটনা ঘটলে এবার রিয়ানের মাথায় বেশ গরম হয়ে যায় এবং সে ঘুরে চেঁচাতে শুরু করলো আর বললো, কে রাত বিরাতে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু রিয়ান চৌধুরীকে ভয় দেখানো কিন্তু অত সহজ না, বুঝলে? বেরিয়ে আসুন বলছি, এক করে আসুন। তখন সেই লোকটা বলল, কি দাদা বাবু, এত রেগে কেন? কানের কাছে একটা ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ পেয়ে বেশ চমকে উঠল রিয়ান। সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে সে মানুষটার অপর দেখতে পায়। মানুষ সত্যি কি তাই? অমানসিক রোগা একটা লম্বা একটা লোক। শুধু লম্বা বললে ভুল হবে, আশ্চর্য রকমের লম্বা, এক প্রকার শিশু তাল গাছ বলা যেতে পারে। পুরোটাই বেমানান। রাস্তার হালকা আলোয় লোকটাকে রীতিমতো বুক দেখা গেল। কাঁচা পাকা দাড়ি আর ক্লান্ত অবসন্ন চোখ দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে জানান দেয় লোকটার শরীর কিছুটা সামনের দিকে ঝোঁকানো, এবং হয়তোবা অতিরিক্ত লম্বার কারণে এমনটা হয়েছে। চারপাশে একটাও জীবিত প্রাণের চিহ্ন নেই। রিয়ানের শরীরটা যেন একটু শিরশির করে উঠল। রিয়ান একটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, মানে আপনি আবার কোথা থেকে উদয় হলেন বলুন তো? তখন তিনি বললেন, কি যে বলেন দাদা বাবু, আমি তো এখানে কাজ করি। সরু হাতটা তুলে লোকটা অধরে হাই রাইজ বিল্ডিং এর উপরে দেখালো। সেখানে অনেক দূরেই রীতিমতো কনস্ট্রাকশন কাজ চলছে। এবং তখন রিয়ান বলল, কোথায় কাজ হচ্ছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন সেই লোকটা বলল, রাতে তো আর কাজ হয় না দাদা বাবু, মানে কদিন ধরে বন্ধ আছে আর কি। রিয়ান তখন বলল, ও তাহলে আপনি এখানে কেন? তখন সেই লম্বা লোকটা বলল, আমার মেয়ে বড়ই অসুস্থ, ওর জন্য ওষুধ নিতে এসেছি দাদা বাবু। হাত তুলে ওষুধের প্যাকেটটা দেখালো সেই লোকটা। এবার একটু অস্বস্তি নিয়ে রিয়ান মনে মনে ভাবে, যাক ওর সব ভূত কিছুই না। লোকটা একটু বেশ কেসে আবারও তার ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠলো, যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার সাথে যেতে পারি? আসলে ফাঁকা রাস্তা তো একা একা যেতে মন যায় না। রিয়ান কিছুক্ষণ ভাবলো। অদ্ভুত রকম হলো লোকটার মুখ দেখে। দ্বিতীয়ত চোর বলে মনে হচ্ছে না। আপাতবাস্তব খুবই সাধারণ একজন লোক। তাও সবাইকে তো আর হুট করে বিশ্বাস করা যায় না। আজকালই অতি সাধারণ মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে অনেক অনেক মানুষ, যার কোনো অভাব নেই। এইভাবে অফিসের ব্যাগটা আরো একটু চেপে ধরে সে, আর দেখে লোকটার চোখ মুখ যেন নিমিষেই পাল্টে যায়। আবার ফ্যাস ফ্যাসে কিন্তু গম্ভীর গলায় আওয়াজ শোনা যাচ্ছে। সে বলল, বুঝছি, আমাকে চোর ভেবেছেন তো? গরিব হতে পারে, কিন্তু আমার ছোট থেকে কেটে কেটে বড় হয়েছি, বুঝতে পেরেছেন? চুরি করা আমার কোনোভাবেই সম্ভব না। এই বলে লোকটা গট গট করে এগিয়ে গেল। রিয়ান একটু ভুল বুঝে ফেলেছে এবং লোকটাকে ডাকতে ডাকতে ছুটে যায়। আরে শুনছেন? আরে দাদা, রাগ করলেন কেন? আমি তো এমনি। এতটুকু বলতে বলতে লোকটার পাশে এসে চলতে শুরু করলো। এবার লোকটাকে ভালো করে লক্ষ্য করলো রিয়ান। বয়স আন্দাজ মজা 40 হবে, যদিও বয়স অনুযায়ী লোকটাকে যেন একটু বেশি বয়স্ক লাগছে। দেখে মনে হয় লোকটা তেমন পড়াশোনা জানে না এবং গায়ে পুরনো দৌড়ানো মোছানো ফতুয়া। হাঁটতে হাঁটতে একটা চেনা সুর গুনগুন করছে লোকটা, তবে কোন গানের সুর তা মনে করতে পারলো না রিয়ান। প্রায় কিছুক্ষণ যাওয়ার পর রিয়ান প্রথমে মুখে খুলল, আপনার মেয়ের কি হয়েছে? শ্বাসের রোগ, ছোট উত্তর দিল। লোকটার রাগ যেন এখনো কমেনি। রিয়াদ বুঝতে পারছে, তবে ওর কিছু করার আগে লোকটা আবারও বলতে শুরু করলো, আমার মেয়েটা বড়ই অসুস্থ দাদা বাবু, মাঝে মধ্যে শ্বাস নিতে পারে না, বড় বড় করে হাঁ করে দম নিতে থাকে। আমি কিছু করতে পারি না। ওই যে কি একটা আছে না, ক্যান্সার। হ্যাঁ দাদা বাবু, কত দামি দামি ওষুধ খাওয়াতে পারি না। রিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কেন? পয়সা কোথায় দাদা বাবু? ওই যে রাজমিস্ত্রি হেলপারে কাজ করি, ওতে কি আর রোজগার হয়? ওদের সংসার কোনো মতো চলে যায়, কিন্তু চুরির ওষুধ চিকিৎসা। কথা শেষ করতে না করতে লোকটা তার হাত দিয়ে চোখ মুছলো এবং রিয়ান কিছু বলতে পারে না। লোকটা আবারও কি সব বলতে শুরু করেছে। রিয়ান কথার মাঝখানে বলল, আচ্ছা আপনি তো অন্য কাজও করতে পারেন,
যাতে একটু টাকা পয়সা বেশি হয়। না মানে এমন অনেক কাজই তো আছে, তাই না? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আবারও বলল, আমার শরীর তো শক্তি নেই দাদা বাবু, সে কোনো ছোটবেলা থেকে তো কাজ করি, কি কি না করিনি, লেবারের কাজ, কুলির কাজ সব করেছি, কিন্তু একদিন হঠাৎ করে শরীরটা হাল ছেড়ে দিল। অল্পতেই বুক ধরফর ধরফর করে ওঠে, মাথা ঘুরে যায়, সব যেন ভুলে যায়। ডাক্তার দেখালাম, এ হয়েছে কিছু বুঝতে পারলাম না, সব খাটোমটো করে বললো ডাক্তার। এও বললো অপারেশন করতে হতে পারে, গরিব মানুষ তো, অপারেশনের টাকা কোথায়? ফ্যাকাশের শুকনো মুখে হাসিটা যেন আবারও ফুটে উঠল লোকটার মুখে। এরপর থেকে শরীরটা কেমন যেন ভেঙে যেতে লাগলো, কাজ কাম করতে পারতাম না। এই জন্য কাজের জায়গা থেকে একে একে আমাকে তাড়িয়ে দিল। রাতে যে না খেয়ে আছি জানা, কি বলবো, খিদের জ্বালা আমার বড় না সহ্য করে নিতাম কোনোভাবে, কিন্তু ওই একজোতে শিশুটা, ওর কি দোষ ছিল বেচারে খিদের জ্বালায়? শনিমা আমার কত না কাঁদত, সহ্য করতে পারতাম না। বাইরে বেরিয়ে যেতাম, রাত দিন নতুন নতুন জায়গায় শুধু কাজ খুঁজে বেড়াতাম। যে কোনো একটা কাজের জন্য কত মানুষের পায়ে পায়ে পড়েছি, লাদি গিয়েছি, কিন্তু কেউ আমাকে কাজ দিত না, সবাই তাড়িয়ে দিত। এর মাঝে চুনি মায়ের শরীর খারাপ হতে শুরু করলো। মেয়ের কান্না আর সহ্য করতে না পেরে বউ একদিন তাকে গলা টিপে মারতে গেল। ভাগ্যিস সেদিন ঠিক সময় এসে পড়েছিলাম, না হলে তো সেদিনই। লোকটার চোখে মুখে যেন ভয়ের ছাপ ফুটে উঠল। লোকটা এক নিঃশ্বাসে বলেই যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যেন নিজের কষ্টের কথা অনেক দিন ধরে বুকে চেপে রেখেছে, সে ভার যেন আর বহন করতে পারছে না। কাউকে বলে একটু হালকা হতে চায়, জীবনও তাই আর আটকালো না, চুপচাপ শুনে যায়। তখন সে লোকটা বলল, কি বলবো দাদা বাবা, বউকে আমি খুব ভালোবাসি, কিন্তু সেদিন তার কাণ্ড দেখে নিজের স্ত্রী থাকতে পারেনি। ছুটে গিয়ে বউর গালে বসিয়ে দিলাম একটা চবাট করে চর। সে কিছুটা দূরে ছিটকে বলল, আমি চুনিকে তুলে বুকে জড়িয়ে ধরলাম। মেয়েটা যেন একটু স্বস্তি পেল, মুখ খুলে জোগাড় করে শ্বাস নিল। আমি তো দেখে শান্তি পেলাম, কি বলবো, কিন্তু আমার বউয়ের মাথায় আগুন জ্বলে উঠল, যা পড়লো তাই বলে গেল, এবং গালির পর গালি দিয়ে যায়, এবং তাদের খাওয়ানোর পর নাকি মুরুদ নেই আমার, আমি নাকি আলসে, আসলে ওর কোনো দোষ নেই, আমি তার রোগের কথা কোনোদিন বলিনি। বললেন এই বলে লোকটা একটা মুচকি হাসি হাসলো, কিন্তু রিহান লোকটার কথা যতই শুনছে ততই যেন চাপা বেদনা বা চাপা কষ্ট অনুভব করতে পারছিল। তারপর লোকটা আমার বলল, বউ রাগ করে চলে গেল, 3 দিন কোনো কথা বলেনি, আমিও আর কিছু বলিনি। আমি জানতাম ও নিজের ভুলটা ঠিকই বুঝতে পারবে, তারপর নিজে ফিরে আসলে ওর মনটা খুব ভালো করে জানেন তো জানতাবাবু, শুধু মাঝে মধ্যে একটু অবুঝের মতো আচরণ করে ফেলে, এই আর কি। রিয়ান যে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না, এবং এখনকার যুগে এরকম অভাবের সংসারও এমন এমন নিখাত ভালোবাসার নিদর্শন। লোকটাকে মনে মনে সম্মান যেন জানাতে থাকলো রিয়ান। লোকটা আরো বলল, এভাবে বেশ কাটছিল দিনগুলো, অভাবের সংসার হলো, কম টাকাতে কোনোভাবে দিনগুলো কাটছিল। শুধু একটা দুঃখ রয়ে গেল, মেয়েটাকে আর পড়াতে পারলাম না। চুনি পড়াশোনার খুব ভালো ছিল, খুব ভালো মাথা ছিল। আমি তো আর পড়াশোনা করতে পারিনি, শুধু চেয়েছিলাম আমার মেয়েটা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, কিন্তু ভগবান সেটাও হতে দিল না। এই বলে লোকটা আকাশের দিকে তাকালো, চোখটা যেন ছলছল করে উঠল, মুখ দিয়ে মনে হলো ভগবানের প্রতি অসম্ভব রাগ ক্ষোভ নিয়ে উপরের দিকে চাইছে। ঠিক এমন সময় আবারও আকাশ কাঁপিয়ে রীতিমতো ঝমঝম করে ঝুম বৃষ্টি নামলো। রিয়ান এবার বড়ি মরি করে ছাতাটা বার করার চেষ্টা করতে লাগলো, কিন্তু রিয়ানকে অবাক করে লোকটা একটা ছাতা বের করে দুজনের মাথার উপরে ধরলো। কি আশ্চর্য, লোকটার হাতে ছাতা ছিল, ওই এতক্ষণ তো চোখেই পড়েনি। রিয়ানকে আরো অবাক করে দিয়ে লোকটা বলল, আপনার ছাতা তো ভেঙে গেছে দাদা বাবু, তাহলে অত উত্তেজিত হয়ে ছাতাটা বার করতে যাচ্ছেন কেন? এই বলে আবার অদ্ভুত একটা হাসি দিল। রিয়ান এবার একটু ভয় পেয়ে গেল, ওর ছাতা সে ভাঙা, সে লোকটা কিভাবে জানলো? তার মুখে লোকটা আমারও একটা মুচকি হাসি দিয়ে বলল, কি দাদা ভয় পেলেন নাকি?
রিয়ান তখন বলল, ভয় কেন বাবু, তুমিও না বড় অদ্ভুত। এতটুকু বলে খুক খুক করে কাশলো রিয়ান। লোকটা ছাতা ধরতে ধরতে অসুবিধা হচ্ছিল দেখে রিয়ান নিজেই ছাতাটা ধরে নিল। এই সময় লোকটার হাতের সাথে রিয়ানের হাতের স্পর্শ হয়ে যায়। সঙ্গে সঙ্গে চমকে ওঠে রিয়ান। কি অসম্ভব ঠান্ডা হাত! রিয়ানের বুকের ভিতরটা কেমন যেন বছর করে উঠলো এবং চারপাশে যেন নিঝুম রাত। আর সামনে বাঁদিকে একটা পানা পুকুর পড়ল। জলের ওপরটা নিকশ কালো অন্ধকার। রিয়ানের মনে হলো এতক্ষণে ধরে বইছ না ঠান্ডা হাওয়া যেন আরো এক ধাপ শীতল হয়েছে, আর গাটা কেমন যেন শিরশির করে উঠেছে। এই সময় কাছে একটা বাজ পড়ার শব্দ হলো। লোকটা অনেকক্ষণ ধরে চুপচাপ হয়ে আছে। এবার রিয়ান একটা খুব করে কেসে বলল, মানে তারপর আর বললেন না তো? রিয়ান খেয়াল করলো লোকটার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। কিছুক্ষণ চুপ করে থেকে লোকটা আবার বলল, এভাবে বেশ কাটছিল দিন। আস্তে আস্তে যত দিন এগোতে থাকে ততই আমার চুনির শরীরটা খারাপ হতে লাগলো। শরীরটা একেবারে ভেঙে পড়লো। আমি সব দেখেও কিছু করতে পারছিলাম না। কি বা করবো, কি বা ক্ষমতা ছিল আমার। এর মধ্যে আমার শরীর আরো পেরে উঠতে পারছিল না। তাও জগেশদা আমাকে যতটা পারিয়েছে সাহায্য করতো। জগেশদা আমার রাজমিস্ত্রি হেল্পারের কাজ জোগাড় করে দিয়েছিল। এরই মধ্যে আমার শরীর এতটাই অসুস্থ হয়ে পড়লো, মেয়েটাকে হাসপাতালে ভর্তি করতে হলো। এই হাসপাতালের খরচটাও জগেশদাই দিয়েছিল। আমি জগেশদাকে বলেছিলাম আস্তে আস্তে সব টাকা দিয়ে দিব। এই সময় আবার বিদ্যুৎ চমকে উঠলো। লোকটার গলা এবার ভারী হয়ে উঠলো আর বলল, সে রাতে এমনই ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। সেই রাতে চুনির শরীরও খুব খারাপ করলো। আমার তো মাথায় হাত, কি করবো বুঝতে পারছিলাম না। একদিকে বাইরে প্রকৃতির তাণ্ডব, একদিকে আমার মেয়ে কোন দিকে যাও বুঝতে পারছিলাম না। আর তীব্র ঝড় বৃষ্টির রাতে ছাতা নিয়ে বের হলাম। যাই হোক যাক, আমার চুনির জন্য ওষুধ আমাকে আনতেই হবে। অন্তত মুখে খেয়ে সকাল অব্দি যদি ওর ব্যথা বেদনা কিছুটা কমিয়ে রাখা যেত, এই ভেবে চলে গেলাম। কারণ হাসপাতাল বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, অনেকটা দূরে। অতটা ঝড় জলের রাতে নিয়ে যাওয়া অসম্ভব ছিল। কিন্তু বাইরে বেরিয়ে বুঝলাম সমস্ত দোকানপাট বন্ধ। আমি এদিক ওদিক ঘুরে ঘুরে একটা দোকানের সন্ধান পেলাম। সেখান থেকে চুনির জন্য ওষুধ কিনে দৌড় দিলাম বাড়ির থেকে। তারপর লোকটা এক নাগারে বলে চলেছিল, হঠাৎ করে একটা বাচ্চা মেয়ের আওয়াজে চমকে গেল এবং রিয়ান দেখলো বেশ মিষ্টি একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু দেখে মনে হচ্ছে অসুস্থতার কারণে শরীরটা যেন ভেঙে গেছে, শুকিয়ে গেছে। চুনি! লোকটা এগিয়ে গিয়ে মেয়েটার কোলে নিল এবং এরপর সে চুনি, যার কথা এতক্ষণ ধরে লোকটা বলছিল, এতক্ষণে রিয়ান খেয়াল করলো বৃষ্টি থেমে গেছে। ছাতাটা বন্ধ করে আবারও ওদের দিকে তাকালো রিয়ান। লোকটা মেয়েটাকে যেন কি যেন বলছে। রিয়ান তার মাঝখানে বলল, ভারী মিষ্টি মেয়ে আপনার। লোকটা রিয়ানের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক সম্মতি নাড়ালো এবং একটা হাসি দিল। তারপর বলল, আপনি খুব ভালো দাদা বাবু। আপনাকে একটা অনুরোধ করি, আপনি আমার মেয়ের কাছে ফিরে যান। আপনি আপনার মেয়ের কাছে ফিরে যান। আপনার মা আপনার জন্য চিন্তা করে দিন রাত কাঁদে, আর মাকে কষ্ট দেবেন না। আপনার কাছে সুযোগ আছে আপনার পরিবারের সাথে থাকার। সেই সুযোগটা নষ্ট কেন করছেন? পরে যদি আফসোস হয় তখন কিছু করার থাকবে না। তখন রিয়ান চমকে উঠলো। লোকটা এসব কি বলছে? কাঁপা কাঁপা গলায় রিয়ান জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন? লোকটা মুচকে হাসিতে বলল, আমি সব জানি, সব জানি। এই বলে লোকটা বাঁ দিকের গলিতে সোজা চলে যেতে লাগলো। এবার যে দৃশ্যটা দেখলো রিয়ান, তা দেখে তীব্র আর্তনাদ যেন বেরিয়ে আসলো। এটা কি করে সম্ভব? লোকটা মেয়েটাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে এবং মেয়েটা এক নাগারে হেসে যাচ্ছে। তখন নিচের দিকে চোখ পড়তে রিয়ান দেখে রীতিমতো হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেল। লক্ষ্য করলো, রিয়ান দেখলো লোকটার বাঁ পাটা হাঁটুর কাছ থেকে আর নেই।
কিন্তু লোকটা অনায়াসে হেঁটে যাচ্ছে, বলা চলে ভেসে ভেসে যাচ্ছে। এইটা কি করে সম্ভব? এবার যেন দুজনেই দেহটা মিলিয়ে যেতে শুরু করলো, খুব ধীরে 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 হাওয়ার সাথে মিলিয়ে যেতে লাগলো। চারিদিকে হঠাৎ করে আবারও যেন কেমন যেন একটা গা হিম করা পরিবেশের সৃষ্টি হলো। চুনি মাথা ঘুরিয়ে রিয়ানের দিকে তাকালো। রিয়ানের শরীরটা শিওরে উঠলো। চুনির চোখে কোনো মনে নেই। এইটা কি করে সম্ভব? সমস্তটাই যেন কালো, কুচকুচে কালো, এক ভীষণ কালো কোহর। এবারে চুনি রিয়ানের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। রিয়ান যেন সেই জায়গায় নড়ার শক্তি পাচ্ছিল না। সে এক অজাগতিক জিনিস দেখে ফেলেছে এবং মুহূর্তে দেখছে আর তো কি এটা সত্য নাকি কি সেটাই সে বুঝে উঠতে পারছে না। কানে ভেসে আসছে আবার সে ফ্যাঁস ফেঁসে গলার আওয়াজ, আমরা সব যন্ত্রণার মুক্তি পেয়েছি দাদা বাবু, আমাদের আর কোনো কষ্ট নেই, কোনো বাধা বেদনা নেই, আমরা সব জ্বালা যন্ত্রণা থেকে এখন মুক্ত মুক্ত। স্পষ্ট দেখা গেল আস্তে আস্তে দুজনে বাতাসের সাথে বেরিয়ে গেল। রিয়ান এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি যেতেই হোঁচট খেয়ে পড়ে গেল। তারপর সব অন্ধকার। জ্ঞান ফিরল সকালে অশেষ বাবুর ডাকে। ইনি রিয়ান যে ফ্ল্যাটে থাকে তারই নিচ তলায় থাকেন। জ্ঞান ফিরলে রিয়ান খাটের উপরে উঠে বসে। মাথায় একটা চিনচিনে যন্ত্রণা অনুভূতি হচ্ছিল এবং রিয়ান উঠে বসে অশেষ বাবুকে বললেন, কাল রাতে একটা আওয়াজ পেয়ে বাইরে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। এক মুহূর্ত রিয়ানের গতকাল সমস্ত কথা যেন মনে পড়ে গেল। রিয়ান যখন অশেষ বাবুকে বিদায় দিয়ে বেরিয়ে এলো, অশেষ বাবু আবারও ডাকলেন রিয়ানকে। রিয়ান পেছনে ফিরতে তিনি বললেন, তোমার জিনিসগুলো নিতেই তো ভুলে যাচ্ছ। এই বলে একটা ব্যাগ আর ছাতা রিয়ানের দিকে এগিয়ে দিলেন তিনি। সেই ছাতা, কাল রাতের সেই ছাতাটা দেখেই রীতিমতো রিয়ান খানিকক্ষণের জন্য পাথর হয়ে গেল। আজ আর রিয়ান অফিসে গেল না, শরীর বড়ই ক্লান্ত। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঠিক করলো সে জায়গাটা আবারও যাবে যেখানে সে শেষবারের মতো সে দুজনকে দেখেছিল। এবং প্ল্যান মোতাবেক দুপুরবেলা সে রিয়ান চলে গেল। ওখানে দুজনকে জিজ্ঞেস করতে সে লোকটার বাড়িতে পৌঁছে দিল। বাড়িটা বেশ পুরনো, টিনের ছাউনি দেয়া। দরজায় কড়া নাড়তে মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে এলেন। রিয়ানকে দেখে তিনি একটু অবাকই হলেন। রিয়ান কিছু না বলে কালকের ছাতাটা মহিলার দিকে এগিয়ে দিলেন। ছাতাটা দেখে রীতিমতো মহিলা আটকে উঠলেন। ছাতাটা নিয়ে ভালো করে দেখতে লাগলেন। তারপর কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলেন, আপনি ছাতাটা পেলেন কোথায়? রিয়ান তখন বলল, এই ছাতাটা কার? মহিলা রীতিমতো চোখ ছলছল করে উঠল, শাড়ির আঁচল দিয়ে রীতিমতো চোখটা মুছলো আর বলল, ওনার। এতটুকু বলেই ঘরের দেওয়ালের দিকে তাকালেন তিনি। রিয়ানও তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। দেখলো কালকে সেই লোকটার ছবি, তার পাশে তার মেয়ে চুনির ছবি, তাদের ছবিতে মালা পরানো। এইটা কিভাবে সম্ভব? একটা পুরো সময় সে মৃত ব্যক্তির সাথে ছিল। মহিলা তখন বলল, সেদিন রাতে খুব সরে সরে বৃষ্টি পড়তেছিল। এই ছাতাটা নিয়ে সেদিন তিনি বেরিয়েছিলেন মেয়ের জন্য ওষুধ আনতে। বারণ করেছিলাম এত ঝড় বৃষ্টির মধ্যে বেরোতে হবে না, কিন্তু কি শোনাকার কথা, মেয়ের কষ্ট তার কি হয়ে গেল, মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে নিজে মরে গেল। কথাটা শেষ করতে না করতে শাড়ির আঁচল দিয়ে মুখটা চাপলেন মহিলা। রিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছিল সেদিন? মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আবারও বললেন, সেদিন রাতে হন্তদন্ত হয়ে ফেরার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ওনার পায়ে প্রচন্ড প্রচন্ড চোট লাগে, যার জন্য ওনার পা কেটে বাদ দিতে হয়। উনি একটা শোক বেশি দিন সামলাতে পারে নাই, 2 দিনের মাথায় হার্ট ফেল করে মারা যায়। ঠিক তার পরের দিনই আমাদের মেয়েটা মারা যায়। এই বলে হাওমাও করে কাঁদলেন সেই মহিলা এবং বলে উঠলেন, নিচে তো চলে গেলেন, মেয়েটাকেও নিয়ে গেলেন। বাসে থাকতে কোনোদিন কাজ ছাড়া করেননি, আর মরার পরেও না, শুধু আমি পড়েছিলাম। আমার কথা কেউ ভাবল না, সবাই ভাবে আমার একা করে চলে গেল।
রিয়ান আর বসে থাকতে পারলো না, ওখানে ধীর পায়ে রীতিমতো বেরিয়ে গেল। কিছুটা পথ হাঁটার পর পকেট থেকে ফোনটা বার করলো রিয়ান। ফোনটা সাইলেন্ট হয়ে আছে, ফোনের অপার স্ক্রিনে রীতিমতো 6টা মিসড কলের নোটিফিকেশন ভেসে উঠেছে। মা ফোন করেছিল, সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো রিয়ান। মা যেন বলল, হ্যালো বাবা, কোথায় ছিলিস? সে কখন থেকে ফোন করতেছি তোরে। তখন রিয়ান বলল, আসলে একটু কাজে আটকে গেছিলাম মা। আচ্ছা শোন, আজকে তোর প্রিয় মটর বিরিয়ানি করেছি, তুই কি? বেশ বেশ, তুমি রেডি করে রাখো, আমি এক্ষুনি আসছি, প্লেট সার্ভ করতে আসছি। আর শোনো, আমি আজ থেকে কিন্তু তোমাদের সাথে থাকবো। রামদাকে বলো আমার ঘরটা পরিষ্কার করে রাখতে, আমি এক্ষুনি আসছি। এই ফ্ল্যাট থেকে জিনিসপত্র আসতে একটু যতটুকু সময় লাগবে ততটুকুই। তাই? ঠিক আছে বাবা, আমি বলে রাখবো নে, তোকে দেখিনি কতদিন হয়ে গেল। আয় আয় বাবা, আয়, ঘরে ছিলে, ঘরে ফিরে আয়। রিয়ান ফোন রেখে নিজের বাড়ির পথে পা বাড়ালো। কালকে অমন দুর্যোগের পর আজ আকাশ থেকে যেন রং বেরঙের খেলায় মেতেছে। মনেই হচ্ছে না কাল পৃথিবীর বুকে এত বড় এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল। এখন বেশ দুপুর হয়ে এসেছে, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। কালকের মতো আর ভয় করছে না রিয়ানের। কালকে রাতের সেই ফাঁকা রাস্তার মাঝে আস্তে আস্তে কেমন যেন শুনতে পাচ্ছে জনের হাসিটা। বাবার সাথে খেলছে আর এক রত্তে খেলছে, কোনো কষ্ট নেই তার শরীরে। লোকটার মুখে এমন অমলিন একটা হাসি দেখতে পাচ্ছে রিয়ান। লোকটার পা নেই, কিন্তু তাতে কি, তার কোনো আক্ষেপ নেই। সে ব্যস্ত তার মেয়ের সাথে খেলতে। আজ তাদের আর কোনো কষ্ট নেই, নেই কোনো ক্লান্তি, নেই কোনো যন্ত্রণা। তারা আজ সবকিছুর ঊর্ধ্বে। তারা তো আজ মুক্ত, তারা আজ মুক্ত, আজ জীবনের জন্য মুক্ত। জেফরি ভাই, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লাগবে। আপনি আপনার সুমধুর কণ্ঠে ঘটনাটিকে জীবন্ত করে পড়ে শোনাবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছিলাম। Oh my God, oh my God, করা সুন্দর একটা ঘটনা ছিল। My goodness, oh my God, this is absolutely masterpiece story ছিল, man, wow. আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং আপনাদের ভালো লাগবেই বা না কেন, এত সুন্দর করে যদি ঘটনা পাঠায় আমাদের ফিরোজ ভাই, ঘটনা কিন্তু আরো অনেক সুন্দর হয়ে যায় তখনই। মাশাআল্লাহ, হোয়াট এ বিউটিফুল স্টোরি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে স্টোরিটা। আর ভালো লাগলে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার নিজের কাছে এত সুন্দর লেগেছে যে আমি আসলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ ভালো লেগেছে আমার কাছে স্টোরিটা। দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লেন্ডিং স্টোরি, এবং এর সাথে কেমন যেন ইমোশনাল হয়ে যাচ্ছে আবার, মানে এক কথায় অসাধারণ রকমের সুন্দর। ও মাই গড, হোয়াট এ বিউটিফুল স্টোরি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি আসলে হতভম্ব হয়ে যাচ্ছি এত সুন্দর একটা স্টোরি পড়তে পেরে। আশা করছি দারুণ রকম সুন্দর লেগেছে আমাদের সবার কাছে। এবং ফিরোজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত অসাধারণ ঘটনা পাঠানোর জন্য। এরকমই আরো অসাধারণ ঘটনা আপনার কাছ থেকে সবসময় চাই। এর আগে আপনি শুনিয়েছেন, এবারও শুনিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছে আজকের মতো, আজকে আর দেরি করবো না, আজকে এতটুকুই ছিল। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট স্টোরিতে বা নেক্সট এপিসোডে। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভরাত্রি সবাইকে।